অনেক স্টুডেন্ট বলে, স্যার আমরা তো রুলস মনে রাখতে পারছি না, কিভাবে আমরা এটা শর্টকাটে অ্যান্সার করতে পারবো। তো আমি আজকের এই চট্টগ্রাম বোর্ডে 2023 সালে আসা এই প্রশ্নটা সলভের মাধ্যমে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিক দেখিয়ে দিব, যে শর্টকাট টেকনিক অবলম্বন করে মাত্র 2 থেকে 3 মিনিটে সহজেই রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার করা সম্ভব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আগের ক্লাসগুলোতে তোমাদের যে গুরুত্বপূর্ণ টপিক রাইট ফর্ম অফ ভার্বস, এই টপিকের রুলসগুলো দেখেছি, রুলস নিয়ে আলোচনা করেছি। কিন্তু তারপরও অনেক স্টুডেন্ট বলে, স্যার আমরা তো রুলস মনে রাখতে পারছি না, কিভাবে আমরা এটা শর্টকাটে অ্যান্সার করতে পারবো। তো আমি আজকের এই চট্টগ্রাম বোর্ডে 2023 সালে আসা এই প্রশ্নটা সলভের মাধ্যমে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিক দেখিয়ে দিব, যে শর্টকাট টেকনিক অবলম্বন করে মাত্র 2 থেকে 3 মিনিটে সহজেই রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার করা সম্ভব। শুধু এই বুট প্রশ্ন না, আমি একাধিক বুট প্রশ্ন সলভের মাধ্যমে কিছু শর্টকাট রুলস নিয়ে আসব, যেগুলো তোমাদের দেখালে, যেগুলো তোমরা মাথায় রাখলে খুব সহজে পরীক্ষা সেন্টারে গিয়ে ভার্বের রাইট ফর্মটা দিতে পারবা। কোনো পেজের অনুবাদ পড়া লাগবে না, কোনো মাথায় মানে বেসিক থেকে রুলস জানা লাগবে না। জাস্ট একটু দেখবা, দেখার পর হোয়াইল আছে, এখানে হোয়াইলের পর আমরা কি জানি, আমাদের যে রুলসগুলো দেখেছিলাম রুলসের ক্লাসে, এই হোয়াইল থাকলে ভার্বের সাথে আইএনজি। তো এই শর্টকাট ছোট্ট রুলসটা মাথায় রাখবা, হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি। এই রুলস মাথায় রাখলে এখানে হোয়াইল আছে ইটিং, এরপর আমি যদি দেখি শুট, শুট একটা মডাল ভার্ব। আমরা জানি মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম মানে নো টাচ, যেমন আছে তেমন। এই যে আমি যদি রুলসটা একটু মনে করাই দিই, শুট আছে মানে শেল শুট, মে মাইট, উইল, উড, মানে যে মডাল ভার্বগুলো আছে আর কি আমাদের, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান, কোড। এই এই মডাল ভার্বগুলো দেখলেই এগুলোর পরে কনফার্ম ভার্বের বেস ফর্ম, মানে টাচ করা যাবে না, বেস ফর্ম যেটা থাকবে সেটাই বসে যাবে ডিয়ার। তাহলে আশা করি আমরা ক্লিয়ার। 2 নাম্বার রুলসও দেখে নিলাম শর্টকাটে। আমরা হোয়াইল দেখলে ভার্বের সাথে আইএনজি বসাবো, আর এই মডাল ভার্বগুলো দেখলে নো টাচ, আমরা যেভাবে আছে সেভাবে বি1 বসিয়ে দিব। এরপর আমি যদি শর্টকাটে 3 নাম্বারটা দেখি, টু আছে ভার্বের বেস ফর্ম, এটাও নো টাচ, স্যাটিসফাই, স্যাটিসফাই হয়ে যাবে। কেন আমি বলতেছি একটু পর, ওয়েট। এই যে আমাদের জানি ইনফিনিটিভের ক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, মানে আমাদের প্রিপজিশন আছে না, টুটা তো একটা প্রিপজিশন। এই টু প্রিপজিশনের পর সর্বদা ভার্বের বেস ফর্ম বসবে। এই টু ছাড়া, টু ব্যতীত বাকি সকল প্রিপজিশনের পর কি ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা এই শর্টকাট রুলসটা মাথায় রাখবো। টু এর পর ভার্বের সাথে, সরি, ভার্বের বেস ফর্ম হবে, এই যে টু দেখলাম, নো টাচ, যেভাবে আছে সেভাবে, স্যাটিসফাই, স্যাটিসফাই, কারণ টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। টু ছাড়া অন্য সকল প্রিপজিশন, যেমন ইন, অন, ফর, যে ধরনের প্রিপজিশন রয়েছে সবগুলোর পর ভার্বের সাথে আইএনজি করে বসাবো। তাহলে আমাদের বেশি রুলস জানতে হবে না, গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস দেখিয়ে দিব তোমাদের বুট প্রশ্ন সলভের মাধ্যমে। সেই রুলসগুলো তোমরা প্রয়োগ করে ইজিলি যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা। শুধু একটা বুট কোয়েশ্চেন না, আমরা আমরা 3 থেকে 4টা বুট কোয়েশ্চেন সলভ করে তোমাদের শর্টকাট টেকনিকগুলো দেখিয়ে দিব। এখন এরপরে এখানে ডি নাম্বার, এই যে হাঙ্গার অর, এখানে টু আছে, টু এর পর গ্যাপ আছে, তাহলে কেন ফিল হবে, আনডাউটলি এখানে ফিল, আমরা তো দেখেছি কেন সেটা। তারপর উই ই টু, এখানে টু আছে, প্রেসার, নো ডাউট, নো টাচ অ্যান্ড নো ডাউট, প্রেসার বসিয়ে দিবা বি1। ওকে, এরপর ফর রয়েছে, ফর গুড হেলথ এ ম্যান। তাহলে এ ম্যান হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, মানে সিঙ্গুলার ফর্ম। তাহলে সিঙ্গুলার ফর্ম হলে ভার্বের সাথে আমরা সবসময় এস বাই এস করবো যদি সেটা বি1 হয়। তবে আমি এখানে একটা ছোট্ট কথা বলি, আমাদের আগে বুঝতে হবে পেসিসটা প্রেজেন্ট ঘটনা সম্বলিত নাকি অতীতের কোনো ঘটনা সম্বলিত। যদি
অতীতের ঘটনা সম্বলিত, যেমন কাজী নজরুল ইসলামকে নিয়ে যদি কোনো প্যাসেজ দেয়, এটা অতীতের হতে পারে। কিংবা কোনো একটা বনে কোনো একটা পশুকে নিয়ে যদি কোনো কথা বলে, সেটা অবশ্যই অতীতের হতে পারে। আমরা অবশ্যই জানবো অতীত নির্দেশক প্যাসেজ হলে সেখানে বেশিরভাগই ফার্স্ট ফর্ম হবে, মানে V2 হবে। আর বর্তমান গণনা সম্বলিত প্যাসেজ হলে বেশিরভাগই ভার্বের বেস ফর্ম হবে, মানে প্রেজেন্ট টেন্স ইঙ্গিত করবে আর কি। যেমন এই প্যাসেজটা আমাদের প্রেজেন্ট ইন্ডিকেট করে, প্রেজেন্ট টেন্স। সেই জন্য আমরা বলতে পারতেছি এখানে B1 হবে, মানে B1 হবে বুঝতে পারলাম, ইট বসাবো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট তাই B1 এর কারণে আমরা ইট নিলাম। এখন যেহেতু ম্যান একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা এস বাই এস যোগ করব। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যখন B1 হবে তখন এস বাই এস হবে না, মানে সব B1 এর সাথে এস বাই এস হবে না। ঠিক তখনই এস বাই এস যোগ করব যখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের B1 হবে। যারা আমাদের রুলসের ক্লাসগুলো দেখেছে তারা জানো। আমি শর্টকাটে যদি বলি, প্যাসেজটা বর্তমান ঘটনা নিয়ে, তাই আমরা B1 নিছি, এস বাই এস যোগ করছি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার দেখছি। এরপরে ইট, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইটের পর অবশ্যই B1 নিয়ে এস বাই এস নিব। এই যে হ্যাপেন নিয়ে এস বাই এস, ওকে আমি লিখছি না, তোমরা বুঝতে পারবা। হ্যাপেন তো হবে, এস যোগ করবো, হ্যাপেন্স। তাহলে ইট সো হ্যাপেন্স। কেন? কারণ ইটটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা ব্র্যাকেটের B1টা বসিয়ে এস বাই এস যোগ করলাম। এরপর আমাদের রয়েছে হু, গ্যাপসের আগে হু রয়েছে, এটা একটা রিলেটিভ প্রনাউন। আমরা জানি রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে আগে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট ফলো করে আমরা রাইট ফর্মটা বসাবো। তো হু এর আগে রয়েছে আমাদের এই যে পিপল, হু এর আগে কি রয়েছে, পিপল রয়েছে, তাহলে পিপল তো অবশ্যই প্লোরাল, তাই আমরা নো টাচ, প্লোরালের ক্ষেত্রে B1টা যেমন আছে তেমন বসে যাবে, লিভ, ওকে। এরপর আমি যদি দেখি একটু পরে, এই যে আই নাম্বারে ডোন্ট আছে, তো আমাদের একটা রুলস অবশ্যই মনে করে দিতে চাই, ডোন্ট, ডিডন্ট, ডাজন্ট, অথবা ডো ডাজ ডিড আর কি, ডো ডাজ ডিড, এগুলোর পর কি হবে, B1 হবে। তাহলে এগুলোর পর আমরা কি মনে রাখবো, B1, তাই আমরা ডোন্ট আছে, ইটটাও নো টাচ, যেমন আছে তেমন বসে যাবে। তা আশা করি বুঝতে পেরেছ। এরপর আমি যদি দেখি দে নিড ফর গুড হেলথ, অ্যাকচুয়ালি দে, এখানে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি দে ড্যাশ হ্যাভ নো নলেজ, তাহলে এখানে দে হ্যাভ নো নলেজ, যেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে এটা একটা প্রেজেন্ট ঘটনা সম্বলিত, তাই আমরা বলতে পারি এটা B1ই বসবে, হ্যাভটাই বসবে। তবে যেহেতু দে, হ্যাভ এর তো দুইটা ফর্ম আছে, হ্যাভ, হ্যাজ, কোন ফর্মটা বসাবো সেটা অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। দে যেহেতু থার্ড পারসন প্লুরাল, দে এর সাথে কি হ্যাজ হবে, নেভার, দে এর সাথে আমরা হ্যাভই নিব, তাহলে আমরা এখানে হ্যাভ বলতে পারি। নো নলেজ অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, দে ডোন্ট হাউ। এরপরে কে নাম্বার এসে এখানে আবার টু দেখতেছো, এখানে টু, এরপর সিলেক্ট, নো টাচ, যেমন আছে তেমন বসে যাবে। আশা করি ক্লিয়ার। এরপর আমাদের এখানে দ্যাট আবার রিলেটিভ প্রনাউন, এখানে যেমনটা দেখেছিলাম, এই তো একটু পরে কোথায়, এই তো হু রিলেটিভ প্রনাউন, তার আগে সাবজেক্ট ফলো করে আমরা ভার্ব নিয়েছি। এখানে দ্যাট রিলেটিভ প্রনাউন, তার আগে সাবজেক্ট হচ্ছে ফুডস, তাহলে এটা প্লোরাল, তাহলে প্লোরালের ক্ষেত্রে বিভাগ হিসেবে কোনটা হবে, আমরা জানি বিভাগ মানে কি, বিভাগের 5টা সদস্য, অ্যামিজার, ওয়াজার, আমাদের মাথায় রাখতে হবে বিভাগ মানে কি, অ্যামিজার, ওয়াজ, ওয়ার। তাহলে এই 5টা সদস্যের মধ্যে প্রেজেন্টের ক্ষেত্রে 3টা, পাস্টের ক্ষেত্রে 2টা। তাহলে এটা যেহেতু প্রেজেন্টের গণনা সম্বলিত, তাই আমরা অ্যামিজার থেকে একটা কনসিডার করতে পারি। এখন ফুডসের সাথে কোনটা যাবে, প্লুরাল যেহেতু সেহেতু অবশ্যই আর হবে, তাহলে এখানে আমাদের বিভাগ হিসেবে কি নিব, আর। এরপরে অ্যাভেলেবল টু দেম বিসাইডস ফুডস আর বিন, এই যে বিন দেখা যাচ্ছে চোখ বন্ধ করে B3 নিব, এই ফর্মের কি ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ যেটাকে আমরা B3 বলি। কেন? কারণ আমরা জানি, এই রুলসটা তোমরা নোট করবা, এটা আমি আগের রুলসে বলেছিলাম, বিন, গেটিং, গেট, গট, হ্যাভ, হ্যাড, হ্যাজ, এগুলো থাকলে এগুলোর পর অলওয়েজ কি হবে,
B3 হবে। ওকে, এটা আমরা মাথায় রাখবো। এই বারগুলো দেখলে বিনটাও অ্যাড করতে হবে, বিন, আবার বিটা অ্যাড করতে হবে, বি। তাহলে আমরা বুঝতে পারলাম বিন, গেট ইন, গেট, গট, হ্যাভ, হ্যাড, হ্যাজ, বিন, বি। এই বারগুলো থাকলে আমরা অবশ্যই এরপরে বারবে কি পাস্ট পার্টিসিপল ফর্ম নিব। তো সেই জন্য আমরা কি করলাম, বিগিন এর পর এখানে অ্যাডুলটারেট নিব। এটাকে বিক্রি করতে হলে কি হতে হবে, অ্যাডুলটারেট একটা ডি যোগ করতে হবে আর কি, মানে অ্যাডুলটারেটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডুলটারেট। ইন মেনি ওয়েজ নাওয়াডেজ। এরপর হচ্ছে ইট ইজ হাই টাইম। তো আমাদের এই রুলসটা কিন্তু আমরা রুলসের ক্লাসে দেখেছিলাম। অনেকে বলেছিল আমাদের এই রুলসগুলা কি কোয়েশনে থাকবে কিনা। এখন প্রত্যেকটা অ্যান্সার করতে গিয়ে আমরা রুলসের প্রয়োগ দেখতেছি। ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট আছে কনফার্ম B2, তাহলে সিলেক্টেড B2 হচ্ছে সিলেক্টেড। এই রুলসটা আমি মনে করে দিচ্ছি, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস B2। তাহলে আমরা ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে B2 নিব, আর যদি সাবজেক্ট না থাকে ইট ইজ হাই টাইম থাকলে এরপর 2 প্লাস B1। যদি সাবজেক্টটা না দেয় আমরা 2 প্লাস B1 নিব, শুধু B1 না, 2 প্লাস B1। আর যদি সাবজেক্ট দিয়ে দেয় তাহলে আমরা B2 আমাদের রুলস অনুযায়ী। তো শিক্ষার্থীরা দেখেছে তোমরা জাস্ট 2 থেকে 3 মিনিট লেগেছে এটা আমাদের সলভ করতে। তো আমরা কি করব, এইটা সলভ করার সময় যে রুলসগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো মাথায় সেট করবা। সেগুলো মাথায় সেট করলে সেগুলো থেকে তোমরা কোয়েশ্চেন পাবে ইনশাল্লাহ। তো আমি আজকে এই চট্টগ্রাম বোর্ড 2023 এটা সলভ করেছি। নেক্সট ক্লাসে আরেকটি বোর্ড প্রশ্ন সলভ করাবো। এইভাবে আমি অন্তত আরো 2টা বোর্ড প্রশ্ন সলভের মাধ্যমে কিছু শর্টকাট টেকনিক দেখিয়ে দিব আজকে। যেমন আমরা দেখেছি, আমি যদি একটু মেমোরাইজ করি, ফয়েলের পর বাপের সাথে আইনজি, মডেল ভার্বের পর B1 হয়, তারপর 2 এর পর B1 হয়, 2 এর পর B1, ওইদিকে 2 এর পর B1। এরপর জানতে পারলাম রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্ট যেটা থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে। তো রিলেটিভ প্রোনাউনের আগে প্লুরাল ফর্ম ছিল, আমরা B1 নিয়েছি। সিঙ্গুলার ফর্ম থাকলে আমরা B1 নিয়ে S বাই S নিব, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের। সেভাবে আমরা দেখেছি এখানেও রিলেটিভ প্রোনাউন ছিল, এর আগের সাবজেক্ট ফলো করে আমরা ভার্ব নিয়েছি। তারপর দেখেছি বিন, হ্যাভিং থাকলে, গেট, গট থাকলে, বিন থাকলে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নিব। তারপর ইট ইজ হাই টাইম থাকলে এরপর সাবজেক্ট প্লাস B2 অথবা 2 প্লাস B1। তো শিক্ষার্থীরা আজকে এতটুকুই। তোমরা যারা ক্লাসটি করেছে এবং বুঝছো অবশ্যই কমেন্টসে জানাবা, আর ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবা, বাকি বন্ধুদেরও উপকৃত করবা। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। আমি দেখি নেক্সট ক্লাসে কোন বোর্ড সলভ করা যায়। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।